খেয়াল করো, আমি লিখি তারপর তোমরা করবে। দেখো, এটা হচ্ছে একটা এসএসসি পরীক্ষার বোর্ড কোশ্চেন। এটা 2020 সালে আসছে ঢাকা বোর্ডে। মূলত এটা হচ্ছে একটা ট্রাফিক জ্যাম সম্পর্কে। কি জ্যাম? ট্রাফিক জ্যাম। এই গল্পটার যে দ্বিতীয় লাইন, সেই দ্বিতীয় লাইনটা আমি লিখেছি। দ্বিতীয় লাইনটা আছে ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস। ওরা উপরে দিয়ে রাখছে এই কজ শব্দটা, মানে ভার্বটা হচ্ছে কজ। ওকে, এটা উপরে দেওয়া থাকবে। এসএসসি পরীক্ষার বোর্ড কোশ্চেনগুলো কিভাবে থাকবে? এইভাবে এখানে দেওয়া থাকবে। তো তোমাকে এখানে দেখে 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 আনসারটা করতে হবে। মনে করো এখানে কজ আছে, তুমি এই কজটা এখানে ব্যবহার করতে হবে। তাহলে কজটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা জানতে হবে। ক্লিয়ার? ওখানে লেখা থাকবে কজ। তুমি এখানে কজ কি কজ ব্যবহার করবা, না হ্যাভ কজ ব্যবহার করবা, না কজিং ব্যবহার করবা, বা উইল কজ ব্যবহার করবা, সেটা তুমি বাক্যটার স্ট্রাকচারটা দেখে তোমাকে নির্ধারণ করতে হবে। কথাটাকে বুঝতে পেরেছো? তোমাদের পরীক্ষা কিভাবে আসে? এভাবে দেওয়া থাকে না? সেটা এক্সাক্ট লাইক দ্যাট। ঠিক আছে, আমি খেয়াল করে দেখো। মনে করো আমি ব্র্যাকেটে লিখে রাখলাম যে এখানে কজ হবে। তাহলে এখন কজ এটা কি? কজ, কজড, উইল কজ, কজিং, অনেকগুলো হয়। আমি কোনটা ব্যবহার করব সেটা আমি বাক্যের স্ট্রাকচারটা দেখেই বুঝবো। এর মধ্যে বাক্যের স্ট্রাকচার দেখো, যদি এটা ভার্ব হয় তাহলে পুরোটা সাবজেক্ট। এই পুরোটা কি? এই পুরোটা সাবজেক্ট। এটা যদি বাক্যের ভার্ব হয়, ভার্বের আগের পুরোটা অংশ কি? সাবজেক্ট। এখন দেখো সাবজেক্টে কি আছে? এখানে আছে ইনক্রিজিং, মানে এটা একটা ভার্ব। এটা কি একটা ভার্বের সাথে কি আছে? আইএনজি। এটা একটা ভার্ব, কিন্তু এটা বাক্যের সাবজেক্ট। এই পুরোটা কি? বাক্যের সাবজেক্ট। কিন্তু এখানে কি আছে? একটা ভার্ব আছে। নাম্বার অফ ভেহিকলস, এখানে একটা সংখ্যা আছে নাম্বার, এখানে আছে ভেহিকলস, এটা একটা নাউন আছে, অনেকগুলো জিনিস আছে। তো তোমার নিয়মটা কি? তুমি কি করবে দেখো, যদি কোনো বাক্যের সাবজেক্টে ভার্ব থাকে, কি থাকে? সেই ভার্বের সাথে যদি আইএনজি থাকে, সেই ভার্বের সাথে কি থাকে? তাহলে এই বাক্যটার পুরোটা সাবজেক্ট হচ্ছে এক বচন। কয় বচন? কয় বচন? এক বচন। এখন আমি তোমাদেরকে যদি বলি যে এটা কোন পার্সন, ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস, এটা কোন পার্সন? তার মানে রাইট ফর্ম জানতে হলে তোমাকে কি জানতে হবে? নাম্বার। নাম্বার কয় প্রকার? নাম্বার কয় প্রকার? কে বলতে পারবা? নাম্বার 3 প্রকার। কয় প্রকার? খুব সহজ। না সরি, আমি ভুল বলেছি। পার্সন, আমাকে জানতে হবে পার্সন। এটা পার্সনটা জানতে হবে, আর নাম্বারও জানতে হবে, পার্সনও জানতে হবে। নাম্বার 2 প্রকার, সিঙ্গুলার, প্লুরাল। নাম্বার 2 প্রকার। যদি বলি এটা পার্সন, এটা কোন পার্সন, তাহলে কি বলবো? এটা কোন পার্সন? এটা কি পার্সন? দেখো, খেয়াল করে দেখো, পার্সন জানতে হলে খুব সহজ। আই, উই, ইউ, হি, শি, ইট, দে, এই চারটাকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। কি বলে? এর মধ্যে আই, উই কে বলা হয় ফার্স্ট পারসন। আই, উই কোন পারসন? ইউ সেকেন্ড পারসন। আর এই তিনটা ছাড়া পৃথিবীতে তুমি যা দেখবা সব কোন পারসন? কথা কি বুঝতে পারছেন? হি, শি, ইট, দে, এই চারটাও থার্ড পারসন। এটা ছাড়াও এই তিনটা না থাকলে কোনো বাক্যে তুমি যাই দেখবা সব কোন পারসন? পড়া বুঝছো কিনা? তার মানে এখানে ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস, মূলত এটা কোন পারসন? তাহলে ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস এটা বাক্যের সাবজেক্ট। এটা কোন পারসন? এখানে কি আই, উই, ইউ আছে? নাই। তাহলে এটা কোন পারসন? এবার বুঝছো কিনা? হ্যাঁ, এটা কোন পারসন? কিভাবে বুঝছো? আই, উই, ইউ নেই, এই তিনটা না থাকলে বাকি যাই থাকবে এটা কোন পারসন? তাহলে এটা থার্ড পারসন। এখন এটা কয় বচন? আমি বলছি যদি কোনো বাক্যের সাবজেক্টে ভার্বের সাথে আইএনজি থাকে, ভার্বের সাথে, দেখো এখানে ইনক্রিজিং, এটা আইএনজি আছে না? মূলত ভার্বটা ছিল কি? ইনক্রিজ। ইনক্রিজ অর্থ বৃদ্ধি পাওয়া। ইনক্রিজ অর্থ কি? বৃদ্ধি পাওয়া। তাহলে এখানে আছে ইনক্রিজিং, তাহলে এটা একটা ভার্ব কিনা?
হ্যাঁ, যদি কোনো বাক্যের সাবজেক্টে ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে মনে করতে হবে এই টোটাল ভাগ মানে বাক্যের যে সাবজেক্টটা পুরোটা এক বচন। কয় বচন? এটা কোন পার্সন? মানে এই সাবজেক্টটা কোন পার্সন? পুরোটাই তো সাবজেক্ট। এটা কোন পার্সন? কয় বচন? কয় বচন বলো? এইটা জানতে হবে তোমাদেরকে খুব ঠান্ডা মাথায়। আমি আবারও বলি, দেখো এটা কোন পার্সন বলছো তুমি, বলো আমাকে কোন পার্সন এটা? এটা তো বুঝছো, কিভাবে বুঝলো এটা থার্ড পার্সন? এখানে আই নাই, এখানে উই নাই, এখানে ইউ নাই। যদি এই তিনটা না থাকে, যাই থাকবে এটা কোন পার্সন? এটা বুঝছো কিনা? থার্ড পার্সন। এখন আমাকে শুধু পার্সন জানলে হবে না, এটাকে সিঙ্গুলার না প্লুরাল জানতে হবে। কারণ বাক্যের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, বাক্যের ভার্ব যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। তার মানে এটা কোন নাম্বার কি এটা সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। কারণ এটা বর্ণনা করে বহু বচন, তাহলে ভার্ব হবে কয় বচন? বহু বচন। কয় বচন হবে? মনে করে এটা এক বচন পুরোটা, তাহলে এটা কয় বচন হবে? এক বচন। কথা বুঝছো কিনা কথাটা? আমাকে আবারও বুঝো, বাক্যের সাবজেক্ট যদি আমি লিখলাম হি, হি মানে কয়জন? একজন। তাহলে এটার সাথে এটার পরে যে ভার্ব বসবে, এখানে মনে করো আমি ব্যবহার করব এম ই, না এখানে ইজ এবং আর এর মধ্যে আমি কোনটা ব্যবহার করব? ইজ। কেন? এটা এক বচন, ভার্ব এক বচন। তার মানে এটা যদি এক বচন হয় সাবজেক্ট, তাহলে এই ভার্বটাও কয় বচন হবে? এক বচন। এটা তোমাকে জানতে হবে। তাহলে আমরা এটা কি এক বচন না বহু বচন এটা আমি প্রথমে নির্ধারণ করে ফেলছি। যদি কোনো বাক্যের সাবজেক্টে, যদি কোনো বাক্যের সাবজেক্টে ভার্বের সাথে আইএনজি থাকে, ভার্বের সাথে কি থাকে, তাহলে এই সাবজেক্টটা এক বচন। এটা বুঝছো কিনা বলো? যাই থাকুক এটা কয় বচন? কয় বচন? এক বচন। আবারও বলি, হি যেমন এক বচন, এখানে দেখো ভেহিক্যালস আছে, এস আছে নি? তোমার কাছে মনে হতে পারে এটা বহু বচন, এটা তো বহু বচন, ভেহিক্যালস তো বহু বচন। কিন্তু এই বাক্যে এই যে এই শব্দটা আছে ইনক্রিজিং, এটাকে ইংরেজিতে বলা হয় জিরান্ড অথবা পার্টিসিপল। ইংরেজিতে কি বলে এটাকে? যদি কোনো বাক্যের সাবজেক্টে জিরান্ড অথবা পার্টিসিপল থাকে, জিরান্ড আর পার্টিসিপল কি? ভার্বের সাথে আইএনজি যোগ হবে। কার সাথে যোগ হবে? এটা হয় জিরান্ড হবে, না হলে কি হবে? পার্টিসিপল। তাহলে এটার নাম কিন্তু এখানে ভার্ব না, এটার নাম হচ্ছে জিরান্ড অথবা পার্টিসিপল। যদি কোনো বাক্যের সাবজেক্টে জিরান্ড থাকে অথবা পার্টিসিপল থাকে, সেই বাক্যটার সাবজেক্টটা অবশ্যই এক বচন। কয় বচন? এটা বুঝছো কিনা? তার মানে এখানে এটা ভার্ব, মেইন ভার্ব। এখানে একটা বাক্য আছে পুরা, তোমাকে ধরে নিতে হবে যে এখানে আইএনজি আছে, তার মানে এর পুরাটা সাবজেক্ট কয় বচন? কয় বচন? এটা বুঝছো কিনা? তাহলে এটার সাবজেক্টটা এক বচন, এটা থার্ড পারসন। এটা কোন পারসন? যদি কোনো বাক্যের সাবজেক্ট এক বচন হয়, এক বচন হয়, একটা শর্ত, যদি কোনো বাক্যের সাবজেক্ট কয় বচন হয়? সিঙ্গুলার হয়। যদি কোনো বাক্যে কোন পারসন হয়? থার্ড পারসন। কোন পারসন হয়? এটা বর্তমানে কোন পারসনে আছে? এটা কোন পারসনে আছে? থার্ড পারসন। এটা কয় বচনে আছে? এক বচন। 3 নাম্বার শর্ত হচ্ছে বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়। কোন ইনডিফিনিট? প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্ব থাকে কয়টা বলতে পারবা? একটা। কয়টা থাকে? প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট। কোন কোন ইনডিফিনিট? প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট। এই দুই ধরনের টেন্সে ভার্ব থাকবে কয়টা? একটা। এখানে ভার্ব আছে কয়টা? একটা। কয়টা ভার্ব আছে? তাহলে এটা কোন ইনডিফিনিট? কজ যেহেতু প্রেজেন্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে মোট শর্ত কয়টা ফিল আপ করছি আমরা দেখো। যদি বাক্যের সাবজেক্ট সিঙ্গুলার হয়, এটা সিঙ্গুলার নেই। আচ্ছা, যদি কোনো বাক্যের সাবজেক্ট থার্ড পারসন হয়, কোন পারসন হয়? এটা কোন পারসন? যদি কোনো বাক্যের সাবজেক্ট মানে যদি কোনো বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, কোন ইনডিফিনিট হয়? কয়টা শর্ত? 3টা। তাহলে এই বাক্যের ভার্বের সাথে এস বা ইএস বসবে। এই বাক্যের ভার্বের সাথে কি বসবে? এস অথবা ইএস। তাহলে কোন বাক্যের ভার্বের সাথে এস বা ইএস বসার শর্ত কয়টি? 3টি। কয়টি? কোন একটা বাক্যের ভার্বের সাথে তুমি এস বা ইএস বসাতে চাও, শর্ত হচ্ছে 3টি। প্রথমত এই বাক্যের সাবজেক্ট হবে থার্ড পারসন। কোন পারসন? কোন পারসন? কয় বচন? আর বাক্যটা কোন টেন্স হবে? প্রেজেন্ট না পাস্ট হবে না। কোন ইনডিফিনিট দিব? প্রেজেন্ট ইনডিফিনিট। এই 3টা শর্ত যদি ফিল আপ করে, তাহলে এই বাক্যের ভার্বের সাথে কি বসবে? এস অথবা
ই যেহেতু আছে তাহলে শুধু এসটা বসাবো, তাহলে এই বাক্যের ভাগটা কি হবে? কজেস। তাহলে এটার উত্তরটা হবে কজেস। সি এ ইউ এস ই আছে, এসটা বসাইবেন, কজেস। পারবানি? যদি এটা বসাও তাহলে এই বাক্যটা কমপ্লিট, মানে এটার কোনো ভুল নাই। আর যদি শুধু কজ বসাও বাক্যটা হবে না। তুমি কি বুঝতে পেরেছো? ভার্বের সাথে এস বা ইএস বসার জন্য মোট কয়টি শর্ত ফিল আপ করতে হবে? 3টি। কি কি শর্তগুলো? বাক্যের সাবজেক্ট কোন পারসন হবে? কোন পারসন? থার্ড পারসন। কয় বচন হবে? আর বাক্যটা কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। লেখো, এই শর্তগুলো লিখো। লেখছো লেখছো এগুলো লেখছো। একটা বাক্যের ভার্বের সাথে এস বা ইএস বসার শর্ত তো 3টা, তাই না? আচ্ছা, তারপর আরেকটা কথা হচ্ছে যে বাক্যটা এক বচন না বহু বচন এটা দেখার জন্য এটা কিন্তু খুব ডিফারেন্ট। যদি কোনো বাক্যের, এই কথাটা লেখো, যদি কোনো বাক্যের সাবজেক্টে ভার্বের সাথে আইএনজি থাকে এই কথাটা লিখতে হবে। এটা কথাটা কি লিখবা? যদি কোনো বাক্যের সাবজেক্ট এ ভার্বের সাথে আইএনজি থাকে তবে সে বাক্যের সাবজেক্টটি অবশ্যই সিঙ্গুলার হবে। যদি কোনো বাক্যের সাবজেক্টে ভার্বের সাথে আইএনজি থাকে তবে সে বাক্যের সাবজেক্টটি অবশ্যই সিঙ্গুলার হবে, কারণ দেখো এটা লিখো, কারণ ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দটি জিরান্ড অথবা পার্টিসিপল হবে। এই পড়াটা বুঝছো নি? এই মেয়ে পড়াটা বুঝছো? হ্যাঁ, কেন এস বা ইএস বসছে এটা বুঝছো? আচ্ছা, তারপর আরেকটা নিয়ম পড়াবো। এটা অর্থ কি দেখো, অর্থ জানতে হবে। বলছে ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস। ইনক্রিজ অর্থ বৃদ্ধি পাওয়া, ইনক্রিজ অর্থ কি? নাম্বার মানে সংখ্যা, নাম্বার মানে কি? ভেহিকলস মানে যানবাহন, যানবাহনের সংখ্যাটা বৃদ্ধি পাওয়া,
মানে আমাদের কুমিল্লা শহরে দেখবে আগে যত যানবাহন ছিল এখন এটা বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস, যখন যানবাহনের যে সংখ্যাটা এটা বৃদ্ধি পায়, কি পায়? বৃদ্ধি পায়। কজেস, কজেস মানে হচ্ছে কারণে, কজেস মানে কি? কজ অর্থ কি? কারণ। কজেস ট্রাফিক জ্যাম, এটার কারণে কি হয়? ট্রাফিক জ্যাম হয়। কথা কি বুঝতে পারছো? তাহলে ট্রাফিক জ্যাম হওয়ার একটা শর্ত কি? যে ভেহিকলস এর সংখ্যা কি পাবে? বৃদ্ধি পাবে। এটাকে ইংরেজিতে কি বলা হয়? ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস মানে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়াটা। কজেস মানে কারণে, কজেস মানে কি? কারণে ট্রাফিক জ্যাম কি হয়? ট্রাফিক জ্যাম হয়। কথা কি বুঝতে পারছো? এটা একটা নিয়ম। পারবা? এবার আমি আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, এই নিয়মটা পারবা তো সবাই? এখন যেটা দেখাবে এটাও খুব সহজ, আমি দেখাই। বলতেছে মেইনলি heat occur in the দেখো, আগে দেখো তারপর এই যে এটা আরেকটা বাক্য, এটার পরের অংশটা মেইনলি মানে প্রধানত। মেইনলি মানে কি? অ্যালয় আছে, এটা একটা অ্যাডভার্ব। এটা কি একটা অ্যাডভার্ব। পুরো একটা বাক্যের প্রথমে যখন বসবে তখন পুরো বাক্যটাকে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব একটা পুরো বাক্যকে কি করতে পারে? মডিফাই করতে পারে। কথা কি বুঝতে পারছো? তাহলে এটা একটা অ্যাডভার্ব। তো এই বাক্যের সাবজেক্ট কোনটা? ইট। ইট কোন পারসন বলেছিলাম স্যারে? কোন পারসন? আমি আগেই বলেছি, তোমাদেরকে খেয়াল করো। আই, উই, ইউ মুখস্থ করা হলো একবারে। এই তিনটা ছাড়া পৃথিবী সব কোন পারসন? তাহলে ইট যে থার্ড পারসন, এটা বলতে কি আর কোনো ঝামেলা হবে তোমাদের? আবারও শোনো, আই, উই, ইউ ছাড়া সবই কোন পারসন? তাহলে আই, উই হচ্ছে ফার্স্ট পারসন। কোন পারসন? এর মধ্যে আই হচ্ছে এক বচন, উই হচ্ছে বহু বচন। ঠিক আছে, এই দুইটা ফার্স্ট পারসন। ইউ এটা সেকেন্ড পারসন। কোন পারসন? সেকেন্ড পারসন। এটা এক বচনও বহু বচনও। যে সেকেন্ড পারসনের কয়টা প্রনাউন? কয়টা? একটা। এটা এক বচনও বহু বচনও। ইউ অর্থ তুমি, ইউ অর্থ তোমরা। তুমিও হয়, তোমরাও হয়। তাহলে এটা এক বচনও বহু বচন। আর এই তিনটা ছাড়া তুমি যা দেখবা সবই কোন পারসন? থার্ড পারসন। সেক্ষেত্রে ইট কোন পারসন? তাহলে থার্ড পারসন। ইট দেখো, এই জায়গাটা একটু জানতে হবে। হি, শি, ইট অ্যান্ড দে, এই চারটার মধ্যে দেখো, হি এদিকে প্লিজ, হি, শি, ইট, দে এগুলো তো থার্ড পারসন। হি সিঙ্গুলার এক বচন, শি সিঙ্গুলার এক বচন, ইট এটাও সিঙ্গুলার, এটা এক বচন। এটা ব্যক্তিকে বোঝায় না। হি, শি ব্যক্তিকে বোঝায়, ইট কাকে বোঝায় না? ব্যক্তিকে বোঝায় না। ইটের দ্বারা কোনো বস্তুকে নির্দেশ করে, কোনো জায়গাকে নির্দেশ করে, ইটের দ্বারা কোনো বাচ্চাকে নির্দেশ করে। আর দেহ তো তারা বা তাহারা, এটা বহু বচন। এটা কয় বচন? এটার দ্বারা ব্যক্তিকেও বোঝায়, ব্যক্তি ছাড়া সবাইকে বোঝায়। তো এগুলো কোন পারসন? বুঝছো? এটা জানতে হবে। হি এক বচন, শি এক বচন, ইট কয় বচন? কয় বচন? ইট এক বচন। কয় বচন? আবারও এটা জানতে হবে। হি এক বচন, হি তো সে, কয়জন? একজন। ইট শি অর্থ সে, এটা মেয়েকে বোঝায়, কয়জন? একজন। হি ছেলেকে বোঝায়, শি মেয়েকে বোঝায়। এগুলো জানতে হবে তোমাদেরকে, পারসন। আর ইট এটার দ্বারা, এটার দ্বারা, ইট দ্বারা কোনো বস্তু বা কাউকে বোঝায়। তবে ইট এক বচন। কয় বচন? এক বচন। তাহলে হিও এক বচন, সিও এক বচন, ইটও এক বচন। দে কয় বচন? বহু বচন। কয় বচন? এইটা জানতে হবে তো তোমাকে। এইগুলো না জানলে তো তোমরা এগুলো করতে পারবা না। ঠিক আছে? হি এক বচন, সি এক বচন, ইট এক বচন, দে বহু বচন। কথা বুঝছো? তার মানে এখানে ইট তাহলে কয় বচন? এক বচন। ইট কয় বচন? এক বচন। কোন পারসন? তাহলে বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, এক বচন হয়, কটা শর্ত হইলো? দুইটা। আবার বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, কোন ইনডিফিনিট? এখানে ভার্ব আছে কয়টা? তাহলে কোন ইনডিফিনিট এটা? অকার শব্দটা প্রেজেন্ট। অকার শব্দটা কি? প্রেজেন্ট। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে বাক্যের সাবজেক্ট থার্ড পারসন, বাক্যের সাবজেক্ট এক বচন,
বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট, তিনটা শর্ত ফিলে ফিলে এই বাক্যের ভার্বের সাথে এস অথবা ইএস বসবে। তো এই ভার্বের সাথে এস বসবে, কি বসবে? তাহলে লিখতে হবে ও ডাবল সি ইউ আর এস, অকার্স। কথাকে বুঝতে পেরেছো? তো তোমরা তো পড়ছো যে এটা বলতে হবে তোমাদেরকে কি কি শর্ত ফিল আপ করছে এই বাক্যটাতে। সাবজেক্ট কোন পারসন? কোন পারসন? কয় বচন? বাক্যটা কোন টেন্স? তিনটা শর্ত যখন ফিল আপ করে, এটা তো এর আগের বাক্যটাতে আমি পড়াইছি না? যদি এই তিনটা শর্ত ফিল আপ করে তখন ভার্বের সাথে কি বসবে? এস অথবা ইয়েস। এই ভার্বের সাথে এস বসবে। তাহলে ইট অকার্স বলতেছে এই যে ট্রাফিক জ্যামটা মেইনলি প্রধানত ইট অকার্স, এই ইট বলতে ট্রাফিক জ্যামকে বোঝাচ্ছে। ট্রাফিক জ্যামটা ঘটে, অকার অর্থ কি করা? ঘটা। ইন দা কনজেস্টেড আমি এখানে একটা শব্দ লিখছিলাম, কনজেস্টেড কি? এরিয়াস অর্থ কি? এলাকা। কনজেস্টেড এরিয়া মানে কি? চিপাচাপা এলাকা। কিছু কিছু এলাকা আছে না যেখানে খুব চিকন চিকন রাস্তাঘাট, এগুলোকে বলা হয় কনজেস্টেড এরিয়া। অথবা যেখানে যে এলাকাটার মধ্যে মনে করো বেশি জনবহুল, বেশি মানুষ বসবাস করে, এটাকে ইংরেজিতে কি বলা হয়? কনজেস্টেড এরিয়া। যেখানে খুব খোলামেলা, যেমন ধরো এখানে আমরা যদি ডিসি রোডের কাছে যাই বা ওই অঞ্চলটাতে যাই, ওখানে কিন্তু মানুষজন কম চলাচল করে, ওটা কি কনজেস্টেড এরিয়া? না। আবার আমরা যদি এখানে তোমার ধরো এই ফজলুস স্কুলের এই দিক দিয়ে যাই, এখানে অনেক স্টুডেন্ট থাকে, তাহলে এটা কনজেস্টেড এরিয়া। এই এলাকাতে, এই অঞ্চলটাতেই ট্রাফিক জ্যামটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তো এটা কি ওই ট্রাফিক জ্যামটা কি ওই অঞ্চলগুলোতে হতে পারে? খুব কম হবে, কারণ ওগুলো কনজেস্টেড এরিয়া না, ওগুলো একটু খোলামেলা এলাকা। কথা কি বুঝতে পেরেছো? তো বলতেছে মেইনলি প্রধানত ইট অকার্স মানে এটা ঘটে, সংঘটিত হয় ইন দা কনজেস্টেড এরিয়াস, কনজেস্টেড এলাকাতে। পারবে কিনা বলো? তো এই যে রাইট ফর্ম অফ ভার্বের এই শর্তটা কিন্তু কিছুক্ষণ আগে আমি ফিল আপ করেছি না? এর আগের বাক্যটা তো ছিল। পারবা এটা? আচ্ছা, ভেরি গুড। বলছি এটা তোমরা বলবা, ওভারটেকিং টেন্ডেন্সি also create traffic jam। আচ্ছা, আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবে লেখালেখি পড়ে, লেখালেখি সব পড়ে। আমি বললাম এটা বাক্যের ভার্ব, তাহলে এটা বাক্যের কি? এটা বাক্যের সাবজেক্ট। এখানে বাক্যের সাবজেক্টে কি আছে? ওভারটেকিং টেন্ডেন্সি অলসো। এই বাক্যের ভার্বের সাথে আইএনজি আছে না একটা। তো এই বাক্যটা সাবজেক্টটা কোন পারসন? কোন পারসন? কয় বচন? বাক্যটাতে ভার্ব আছে কয়টা? কোন ইনডিফিনিট? এটার ভার্বের সাথে কি বসবে? এস বা দেখছো একই জিনিস বারবার একই। এটা একটা বোর্ড কোশ্চেন, কিন্তু এখানে পরপর তিনটা প্রশ্ন, তিনটা আসছে সেম একই, মানে রাইট ফর্ম অফ ভার্বের একটা শর্ত থেকে এসেছে তিনটা। এটা এসএসসি পরীক্ষার বোর্ড কোশ্চেন। এবার বুঝছো কিনা? মানে একটা নিয়ম টানা তিনবার আসছে একই জিনিস। পারবা কিনা বলো? 4 নাম্বার নিয়মটা। তাহলে এটা কি হবে? ক্রিয়েটস। কি হবে? ক্রিয়েটস। ওকে, violate খেয়াল করো, এটা নতুন নিয়ম, কিন্তু লেখালেখি পরে নতুন নিয়ম বোঝা আগে তারপর। এই বাক্যটা যেহেতু এটা ভার্ব, তাহলে এটা বাক্যের সাবজেক্ট। এটা বাক্যের কি? এটা বাক্যের সাবজেক্ট। এখানে আছে সাম, এখানে আছে ড্রাইভার্স। এই সাম অর্থ কিছু, সাম অর্থ কি? এটা পরিমাণ বোঝায়, এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাডজেক্টিভ। এটার নাম কি? অ্যাডজেক্টিভ। কিন্তু বাক্যের সাবজেক্ট হতে পারে হয় নাউন, না হলে প্রোনাউন। কি হতে পারে? একটা বাক্যের সাবজেক্ট হতে পারে হয় নাউন, না হলে প্রোনাউন। এটা মাথায় রাখো। লেখো, একটা বাক্যের সাবজেক্ট হতে পারে নাউন অথবা প্রোনাউন, এর বাইরে কেউ হতে পারবে না। লেখো,
একটি বাক্যের সাবজেক্ট নাউন অথবা প্রনাউনই হতে পারবে। ক্লিয়ার? তাহলে এখানে এটা যেহেতু বাক্যের সাবজেক্ট, এখানে তুমি সাম অর্থ একটা পরিমাণ বোঝায়। সাম ড্রাইভার্স মানে কিছু চালক, গাড়ি চালক। ড্রাইভার্স মানে যারা চালায়, গাড়ি চালায়। ওকে, সাম ড্রাইভার্স কিছু চালক। তাহলে সামটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সামটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে ড্রাইভার্সটা নাউন। ড্রাইভার্সটা কি? এন্ড এটা কি এক বচন না বহু বচন? এটা কয় বচন? এস আছে। একটা নাউনের সাথে যখন এস থাকবে এটা বহু বচন। কয় বচন? বহু বচন। তাহলে সাম ড্রাইভার্স, তাহলে এটার বাক্যের সাবজেক্টটা তাহলে কয় বচন? বহু বচন। কিন্তু এটা কোন পারসন? এটা থার্ড পারসন। এটা হচ্ছে এক বচন না বহু বচন? বহু বচন। আবার এটা প্রেজেন্ট ইনডিফিনিট। কোন ইনডিফিনিট? কিন্তু একটা শর্ত ফিল আপ করতে পারে নাই। ভার্বের সাথে যে তুমি এস বাই এস বসাবা, এটার একটা শর্ত ফিল আপ করতে পারে নাই। এস বাই এস বসার শর্ত মোট কয়টা? তিনটা। সাবজেক্টটা হইতে হবে থার্ড পারসন, এটা থার্ড পারসন আছে। এটা হইতে হবে এক বচন, কিন্তু এটা কয় বচন? তাহলে শর্ত কি এটা ফিল আপ হইতে পারছে? কটা শর্ত ফিল আপ করতে হবে? তিনটা। এখানে করতে পারতেছে কয়টা? দুইটা। তাহলে এটার ভার্বের সাথে কি এস বাই এস বসবে? না, যেটাতে শুধু সেটাই বসবে। ভায়োলেট ভায়োলেটে বসবে, এটার কোনো পরিবর্তন করা লাগবে না। কি লিখবা? ভায়োলেট, ভাইও এল ভায়োলেট। ভায়োলেট অর্থ হচ্ছে লঙ্ঘন করা। ভায়োলেট অর্থ কি করা? লঙ্ঘন করা। কোন টাইম দিয়েছে, কোন নিয়ম দিয়েছে, সেই নিয়মটাকে ভঙ্গ করাকে ইংরেজিতে কি বলা হয়? কি? ভায়োলেট। অর্থাৎ সাম ড্রাইভার্স কিছু চালক আছে যারা ভায়োলেট মানে ভঙ্গ করে, লঙ্ঘন করে। কি লঙ্ঘন করে? দ্য ট্রাফিক রুলস। ট্রাফিকের কিছু আইন কানুন আছে কিনা, নিয়ম, সেই নিয়ম কানুনগুলো কি করে? ভঙ্গ করে। কে করে? সাম ড্রাইভার্স। হ্যাঁ, এন্ড আবার এন্ড আছে। কি আছে? এন্ড। কিন্তু ভঙ্গ করে। তাহলে এখানে খেয়াল করে দেখো, এই বাক্যটা শুরু হয়েছে এখান থেকে, শেষ হয়েছে এখানে। এখানে এই খেয়াল করে দেখো, এখানে একটা ভার্ব আছে, আছে কিনা? আছে। আবার দেখো এন্ড দিয়ে, হ্যাঁ, আবার আরেকটা শুরু হয়েছে, আবার আরেকটা ভার্ব আছে, আরেকটা ভার্ব আছে নি? তাহলে এই পুরোটা বাক্যের সাবজেক্ট কোনটা? সাম ড্রাইভার্স। সাম ড্রাইভার্স। এটা কয় বচন? তাহলে এখানে এই ভার্বটা যদি কোনো অপরিবর্তিত থাকে, এটাও কি থাকবে? কথাটা কি বুঝতে পারছো? ক্লিয়ার? এই তোমরা বুঝতে পারছো? এখানে এই ভার্বটা যেমন অপরিবর্তিত, এই ভার্বটাও অপরিবর্তিত থাকবে। কারণ এই যে এখানে একটা আছে, মূলত বাক্যটা কি ছিল জানো কিনা? মূলত ছিল সাম ড্রাইভার্স ভায়োলেট দ্য ট্রাফিক রুলস। হ্যাঁ, এন্ড সাম ড্রাইভ। এখানে আবার সাম ড্রাইভার্স ছিল। এখানে কি ছিল? সাম ড্রাইভার্স। এন্ড দিয়ে মনে করো এখানে সাবজেক্ট ছিল কি? সাম ড্রাইভার্স, এরপরে ভার্ব, এরপরে কেয়ারলেসলি। কিছু কিছু চালক আছে যারা ড্রাইভ করে, গাড়ি চালায় কেয়ারলেসলি, অসতর্ক ভাবে। তাহলে মূলত যেহেতু সাম ড্রাইভার্স দুইটা বাক্যেরই সাবজেক্ট কয়জন? একজন। এই জন্য এখানে আর নতুন করে সাবজেক্ট ব্যবহার করে নাই, একটা সাবজেক্টই ব্যবহার করছে। কথা কি বুঝছো? সেক্ষেত্রে টোটাল এই যে এই বাক্যটা এখান পর্যন্ত একটা, এন্ড পর্যন্ত, আবার এন্ড এর পরে এটা আরেকটা বাক্য। এই বাক্যটার ভার্বটা আছে কি? নাই, সাবজেক্ট নাই। তো সাবজেক্ট কোনটা? সাম ড্রাইভার্স। কথা কি বুঝছো? তাহলে সাম ড্রাইভার্স যদি বহুবচন হয়, এই ভার্বের যেমন কোনো পরিবর্তন হবে না, এই ভার্বটার কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? কারণ এটার সাথে এস বা ইএস বসার কোনো একটা শর্ত ফিল আপ করে নাই। শর্তটা কি? এটা বহুবচন। কয় বচন? এটা কয় বচন না? এক বচন না। যদি এক বচন হইতো তাহলে এটার সাথেও এস বাই এস বসতো, এটার সাথেও এস বাই এস বসতো। তাহলে এখন আমরা নতুন একটা জানলাম, যদি কোনো বাক্যের, তার মানে একটা জিনিস জানলাম, কোনো ভার্বের সাথে এস বাই এস বসলে সেই ভার্বটা কয় বচন? এক বচন। কোনো ভার্বের সাথে এস বাই এস বসলে সেই ভার্বটা কয় বচন? এক বচন। আর কোন ভার্বের সাথে এস বাই এস না বসলে এটা কয় বচন? বহু বচন। কথাটা বুঝছো কিনা? যেমন ধরো আমি লিখলাম শি, তখন আমি লিখবো কি? খেয়াল করে দেখো প্লিজ, লুক এট। আমি লিখলাম শি ভায়োলেটস। শি কয় বচন? তাহলে এই ভার্বটা কয় বচন? কেমনে বুঝলাম? এটার সাথে কি বসছে? এস বা এস। এটা এক বচন না? কিন্তু আমি যখন বলবো দে, তখন কি লিখবো? তখন লিখবো ভায়োলেট। তখন কি এস বাই এস বসছে? না। তার মানে কোন ভার্বের সাথে এস বাই এস বসলে বুঝতে হবে এই ভার্বটা কয় বচন? এক বচন। কয় বচন? কারণ শি কয় বচন? তাহলে এটার সাথে এস বাই এস বসছেই। তাহলে মনে রাখতে হবে, যদি কোনো বাক্যের সাবজেক্ট এক বচন হয়, তার ভার্ব কয় বচন হবে? এক বচন। কয় বচন হবে? সাবজেক্ট এক বচন, ভার্ব এক বচন। সাবজেক্ট বহু বচন, ভার্ব বহু বচন। এটা বুঝছো কিনা সবাই?
সাবজেক্ট এক বচন হলে ভার্ব কয় বচন হবে? সাবজেক্ট বহু বচন হলে ভার্ব বহু বচন। না, তুমি এখানে দেখো, এখানে লেখলা শি, কি লেখলা? শি কোন পারসন? কয় বচন? তো এটা এক বচন হলে ভার্বের সাথে এস বাই এস কখন বসে? সাবজেক্ট এক বচন হইলে তো বসে। আবার আমি দেখো, আমি শি এর সাথে লিখবো ইজ, এদিকে খেয়াল করো, এই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। দে এর সাথে বসাই আর, কেন দে এর সাথে আর বসাই? দে কয় বচন? সাবজেক্ট বহু বচন, ভার্ব বহু বচন। সাবজেক্ট এক বচন, ভার্ব এক বচন। কথাটাকে বুঝছো? বুঝছো কিনা? তাহলে বাক্যের সাবজেক্ট আবারও বুঝো প্লিজ, কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। তুমি উল্টা পাল্টা এলোমেলো পড়াশোনা করে গেলে হবে? আবারও বুঝো, এই বুঝতে হবে জিনিসগুলো। সাবজেক্ট এখানে শি কয় বচন? এক বচন। শি মানে কয়জন? তখন এটার ভার্বের সাথে কি বসছে? ইএস বসছে অথবা এসও বসে, পড়াটা বোঝো। তার মানে এটা এক বচন দেখেই তো এটা এক বচন হয়েছে, ঠিক আছে না? তার মানে এই ভার্বের সাথে এস বাই এস বসলে এটা কয় বচন? এক বচন। কিন্তু নাউনের সাথে এস বাই এস বসলে এটা বহু বচন। এবার বোঝো উল্টাটা, আমি লিখলাম বুক, এই খেয়াল করো, আমি লিখলাম বুক, এটার বহু বচন কি বলো? বুকস। তাহলে এটা এক বচন, এটা কয় বচন? কয় বচন? নাউনের সাথে এস বসলে এটা বহু বচন, কিন্তু ভার্বের সাথে এস বসলে এক বচন। এটা উল্টাটা। এবার বুঝছো? কোন নাউন, যেমন এখানে ড্রাইভার্স, নাউনের সাথে এস বসছে, এটা কয় বচন? নাউনের সাথে এস বসলে, তোমরা ব্যাপারগুলা কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না কেন তোমার? তোমরা তো ক্লাস 8 এ পড়ো, তোমরা তো বাচ্চা না। আমার কথাগুলো আস্তে আস্তে শোনো, আবার শোনো কনসেপ্ট। তোমাদের এখানে কনসেন্ট্রেট নাই, ভালো করে বুঝো। এখানে ভার্বের সাথে কি আছে? আরে এই এর সাথে নাউনের সাথে কি আছে? এস। তাহলে ড্রাইভার একজন, ড্রাইভার্স অনেকজন। ড্রাইভার একটা নাউন, ড্রাইভার একটা কি? নাউন। নাউন যদি এস না থাকতো তাহলে কয়জন ড্রাইভার? একজন। যখন আমি এস বসাইলাম এটা কয়জন হয়ে গেছে? অনেকজন। নাউনের সাথে যখন তুমি এসটা বসাইলা তখন এটা বহুবচন হয়ে গেছে। কিন্তু ভার্বের ক্ষেত্রে ভিন্ন নিয়ম। ভার্বের ক্ষেত্রে যখন ভার্বের সাথে তুমি এস অথবা ইএস বসাবা, সেই ভার্বটা এক বচন। কয় বচন? কিন্তু যখন এস বাই এস বসাবা না, এটা কয় বচন? বহু বচন। নাউনের উল্টাটা হচ্ছে ভার্ব। নাউনের উল্টাটা কি? ভার্ব। বুঝছো কিনা বলো? পারবা? আর কখন ভার্বের সাথে এস বাই এস বসে? সাবজেক্টটা এক বচন হইলে তো বসে, বহু বচন হইলে কি বসে না? তো সাবজেক্ট এক বচন হইলে ভার্ব কয় বচন হবে? এক বচন। সাবজেক্ট বহু বচন, ভার্ব। এই কথাগুলো বুঝছনি তোমরা? এই কথাগুলো বুঝতে হবে।